চকচক করে তার জ্যোতির ছটা চারিদিকে ছড়িয়ে দিয়ে পূব আকাশে সামান্য উঁচুতে এসে উঠেছে। গ্রামেরই এক যুবক নদীর ধারের কাঁচা মাটির পথটা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। পথ চলতে গিয়ে হঠাৎই তার মনে হয় তাকে কেউ যেন পেছন থেকে অনুসরণ করছে। কিসের একটা শঙ্কায় সে বারবার পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। ভয়ে ভয়ে পা চালিয়ে দ্রুত পদে সামনের দিকে এগোতে লাগলো ছেলেটি। কিছু দূর এগোতেই হঠাৎ সে দেখতে পায় তার থেকে খানিকটা তফাতে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। কি একটা চিন্তা করে সামনের দিকে খানিকটা এগিয়ে যায় সে। তারপর বলে, এই কে রে? কে ওখানে? আমার লগে মস্করা করিস না। কে তুই? কে? এমন সময় একটা দমকা বাতাসে ছায়ামূর্তির শরীর থেকে চাদরটা সরে যায়, আর চাদরের ভেতর থেকে বেরিয়ে আসে এক অতি পরিচিত মানুষের একটা মুখ। তার মুখে একটা বিশ্রী হাসি লেগে রয়েছে। তখন ঠোঁটের এক পাশ দিয়ে ঝরে পড়ছে মুখের ভেতর থেকে বেরিয়ে আসা পিচ্ছিল লালা। তার চোখে কিসের যেন একটা লোভ। চোখ দুটো তুষের আগুনের মতন ধক করে জ্বলে উঠছে বারবার। চাদর মুড়ি দেওয়া মানুষটা ছেলেটির অতি পরিচিত, তাই ছেলেটি হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যায়। তারপর কিছু একটা বলতে যাবে, এমন সময় ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটি ঝাঁপিয়ে পড়ল ছেলেটির ঘাড় লক্ষ্য করে। তারপর অস্বাভাবিক রকমের মুখটা হা করে খুলে সজোরে একটা কামড় বসায় ছেলেটির কণ্ঠনালী বরাবর। শেষ কথাটা বলতে গিয়ে আর বলতে পারে না ছেলেটি। ফিনকি দিয়ে বেরিয়ে আসে তার গলা থেকে লাল টকটকে রক্তের ধারা। তারপর পরম আনন্দের সাথে টাটকা গরম রক্ত চাটতে থাকে ওই আবছায়া কালো মূর্তিটি। ধীরে ধীরে আধার ঘনিয়ে এসেছে। চারিদিকে হালকা ঠান্ডা একটা আমেজ। আমাদের বিলাসপুর গ্রামটা বলতে গেলে বেশিরভাগ জায়গাতেই ফাঁকা মাঠঘাটে ভর্তি। এইরকম অজপাড়াগাঁ অঞ্চলে শীতটা একটু তাড়াতাড়ি এসে পৌঁছয়। চাপ চাপ ধূসর রঙের কুয়াশার চাদর ছড়িয়ে ছিটিয়ে আছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এরকমই একটা আরামদায়ক পরিবেশে নানান রকমের অদ্ভুত আলোচনা হচ্ছিল সেদিন আমাদেরই ময়না দিঘির মাঠের পাশে নরহরিদার চায়ের দোকানটাতে। আমি, বিশু আর নরেন, আমরা তিন মূর্তি সেদিন সেখানে উপস্থিত ছিলাম। আমাদের অত্যন্ত প্রিয় গল্প বলিয়ে বৃদ্ধ ভোলা দাদু তখনও আড্ডায় এসে পৌঁছয়নি। সন্ধ্যার অন্ধকার তখন চারিদিকে ঘনিয়ে আসছে। নরহরিদার চায়ের দোকানে জমিয়ে ভূতের গল্পের একটা আসর জমে উঠেছে তখন। তবে তা নিতান্তই পানসি গোছের ভূতের গল্প। পাড়া গায়ের বাঁশবাগান, আমবাগান, পুকুর পাড়, নদীর ধার, এ সমস্ত জায়গায় চড়ে বেড়ানো গেঁয়ো ভূত সাদা কাপড় পরে নিশি রাতে দাঁড়িয়ে থাকে। ওসব শুনে শুনে বড্ড একঘেয়ে হয়ে গেছে। ওর বেশি আর কেউ কিছুই বলতে পারল না। এমন সময় ভোলা দাদু আড্ডায় উপস্থিত হলেন। দাদুর ছিমছাম চেহারা, মুখের ভাবটা যেন দেখে মনে হলো একটু গুমোট হয়ে আছে আজ। গালের পাকা দাড়িগুলো কয়েকদিনের অযত্নে খানিকটা বেড়ে উঠেছে। এই ৬০ ঊর্ধ্ব বয়সী ভোলা দাদু বিমর্ষ মুখে এগিয়ে এসে আমাদের সামনেই একটা
ভাঙাচোরা বেঞ্চের ওপর বসলেন। নরেন বলল, কি দাদু, মন মেজাজ খারাপ মনে হচ্ছে যেন আজ? আমরা ছাড়াও দোকানে তখন গোটা পাঁচেক মানুষ ছিল। আমরা সকলেই দাদুর মুখ পানে একটা উত্তর পাবার আশায় চেয়ে রয়েছি। দাদু কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, আজ সকাল থেকেই একটা ঘটনা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। ব্যাপারটা যতই ভুলে যাওয়ার চেষ্টা করছি, ততই যেন মনের ওপর আরো জোর করে জেঁকে বসছে। দুপুরের ভাত ঘুমের পর যখন ভাবছি আজ একবার নরহরির চায়ের দোকানে আসবো আড্ডা দিতে, তখন সঙ্গে এটাও মনে হলো যে নরহরির চায়ের দোকানে গেলে তোমরা আবার গল্প না শুনে ছাড়বে না। কি গল্প শোনানো যায় আজ, সে কথা ভাবতেই একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সে মর্মান্তিক ঘটনার কথা আমি যতবারই ভুলে যাওয়ার চেষ্টা করি, ততবারই মন যেন ব্যাপারটাকে ঝেড়ে ফেলতে কিছুতেই রাজি হয় না। আমি বললাম, তবে দেরি কেন, শুরু করুন, আমরাও শুনি কি এমন ঘটনা যা আপনাকে আজও এতটা ভাবিয়ে তোলে। দাদু আমাদের মুখ পানে করুণ দৃষ্টিতে আরেকবার চাইলেন। দাদুর আবার কড়া চা পেটে না পড়লে মুখ দিয়ে গল্প বেরোয় না। এ ব্যাপারটায় আমরা এতদিনে বেশ ধাতস্থ হয়ে গেছি। ঝটপট নরহরিদাকে একটা গরম গরম চিনি ছাড়া লাল চায়ের অর্ডার দিয়ে দাদুকে বললাম, নরহরিদা, দাদুর জন্য একটা স্পেশাল চা, ঝটপট। এই যে, ঠিক আছে দাদা বাবু, দেখছি। দাদু, দুটো বিস্কুট চলবে নাকি চায়ের সাথে? দাদু বললেন, উম, না, বিস্কুটে আজ জমবে না। নরহরি, তুই বরং একটা তামাক সেজে দে তো আমায়। দু চারটে বাক্যালাপ করতে করতেই কিছুক্ষণের মধ্যেই নরহরিদা একটা ভাঁড়ে এক ভাঁড় গরম চা আর তামাক সেজে এনে দাদুর সামনে রাখল। দাদু চায়ের পেয়ালায় আরামের সঙ্গে দুটো চুমুক দিলেন। তারপর তামাকে ভরা কলকেটা ঠোঁটে ঠেকিয়ে একটা পরম সুখ টানের সঙ্গে এক রাশ ধোঁয়া ফুসফুসে প্রবেশ করিয়ে আবার তা মুখ এবং নাক দিয়ে বাইরের বাতাসে মিলিয়ে দিতে দিতে বললেন, এই কাহিনী এক হতভাগা বাবা আর তার দুই পুত্র সন্তানকে নিয়ে। তোমরা তো জানোই, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামগঞ্জ এলাকায় এমন সব অস্বাভাবিক ঘটনা ঘটতে আমি দেখেছি, যার বিবরণ শুনলে খানিকটা অযৌক্তিক মনে হয় বটে। তবে ঘটনাগুলো কিন্তু নিছক গল্প নয়। ভূত প্রেতের কথা আমরা বিশ্বাস না করলেও অন্ধকার নিশি রাতে যদি আমাদের সঙ্গে কেউ না থাকে, তাহলে মনের ভেতরে একটা আলাদা রকমেরই অনুভূতি, একটা ভয়, তার স্বভাব সিদ্ধ কারণেই বোধহয় আমাদের মনের ওপর চেপে বসে। শত চেষ্টা করলেও আমরা সেই মুহূর্তের জন্য ওই ভয় নামে জিনিসটার থেকে দূরে পালাতে পারি না। জীবনে কম বেশি ভয় হয়তো তোমরা সকলেই পেয়ে থাকবে, কিন্তু এই ঘটনাটা আমার মনে যেইভাবে ছাপ রেখে গেছে, তা বোধহয় ভয়ের থেকেও ভয়ঙ্কর কোনো শব্দ থাকলে তা দিয়ে বোঝানো সম্ভব হতো। তবে গোড়া থেকেই বলি, তোমরা শোনো। সময়টা ধরো ওই বছর 60 আগে। তখন বাংলাদেশে আমাদের গাঁয়ে
নিধিরাম রায় আর তার দুই ছেলেকে নিয়ে একটা ছোট্ট সংসার ছিল। নিধিরাম রায়ের স্ত্রী দুটি যমজ ছেলে সন্তানের জন্ম দিয়েই তখন মারা যান। আজ যে কাহিনীটা বলবো সেটা ওই দুইজন যমজ ভাইকে কেন্দ্র করেই ঘটে গেছিল। স্ত্রী মারা যাওয়ার পর নিধিরাম রায় তার দুই ছেলেকে অত্যন্ত স্নেহের সাথে বড় করছিলেন। নিজের স্ত্রীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, আর সেই কারণেই তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেননি। আর তাছাড়াও একজন সামান্য চাষি হয়ে আবার দ্বিতীয়বার বিবাহ করে দুই ছেলে সহ আরও একজনের পেট চালাতে তিনি হিমশিম খেয়ে যেতেন। তার মধ্যে ঘরে আবার এক বৃদ্ধা মাও ছিলেন। তাই তিনি ঠিক করেছিলেন যে তিনি জীবনভর শুধুমাত্র তার দুই ছেলেকে মানুষের মতন মানুষ করবেন। দিন রাত কঠোর পরিশ্রম করে তিনি দুই ছেলের জন্য কিছু করতে চেয়েছিলেন। দুই ছেলে জন্মাবার পর আরো বছর চারেক নিধিরামের বৃদ্ধা মা বেঁচে ছিলেন। তাই দুই ছেলের দেখাশোনার জন্য সমস্যা কখনো নিধিরামের কর্মজীবনে প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু সমস্যাটা হলো তখন যখন দুই ছেলের বয়স 4 বছর হতে তার বৃদ্ধা মা শয্যাশায়ী হলেন। কিছুদিনের মধ্যেই যখন নিজের মা দেহ রাখলেন, তখন দুই ছেলেকে নিয়ে ভারী মুশকিলে পড়লেন নিধিরাম রায়। ছোট ছোট দুই ছেলেকে একা বাড়িতে রেখে মাঠের কাজে যেতেও নিধিরামের সমস্যা শুরু হতে লাগল। নিধিরামের মা বেঁচে থাকাকালীন বিগত 4 বছরে নিধিরাম প্রচণ্ড পরিশ্রম করে সামান্য কিছু টাকা পয়সা গোছাতে পেরেছিল বটে, তবে অদৃষ্টের বাঁধন ধীরে ধীরে সমস্ত কিছু ওলটপালট করে দিল। নিধিরামের কর্মজীবনে বাধা আসার চাইতেও আরও একটা জটিল সমস্যা ধীরে ধীরে বেড়ে উঠছিল তার ছোট ছেলের ভেতরে। নিধিরাম তার ছোট ছেলের নাম রেখেছিলেন পেলানাথ, আর বড় ছেলের নাম রেখেছিলেন ভোলানাথ। তোমরা হয়তো এই নামগুলো শুনে হাসবে, কিন্তু সেকেলের মানুষরা অঁচপাড়া গায়ে বাচ্চা কাচ্চাদের এইরকমই উদ্ভট উদ্ভট নাম রাখতেন। তা যাই হোক, নিধিরামের ছোট ছেলে অনেক অল্প বয়স থেকেই মাছ, মাংস, ডিম এসব ছুঁয়েও দেখত না। কিন্তু ঠিক সেই সময় ভোলা মাছ, মাংস, ডিম সমস্ত আমিষ জাতীয় খাদ্য আগ্রহে খেত। তোমরা হয়তো ভাবছো খাওয়া দাওয়ার কথা কেন তুললাম। আসলে এই সম্পূর্ণ কাহিনীটা এই খাওয়া দাওয়ার মধ্যেই জট পাকিয়ে আছে। আসলে নিধিরাম যতবারই পেলার মুখে আমিষ জাতীয় খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছে, ততবারই পেলা সেই সমস্ত খাবার অগ্রাহ্য করেছে। অল্প বয়স থেকে সে শুধুমাত্র নিরামিষ জাতীয় খাবার খেতেই বেশি পছন্দ করত, যেখানে তার বড় ভাই ছিল একেবারে উল্টো। আর এই ধরনের ভিন্ন স্বভাবের মানসিকতার জন্যেই নিধিরামের দুই ছেলে ছিল একেবারে বিপরীত স্বভাবের মানুষ। ছোট ছেলে পেলা ছিল একেবারে শান্ত, সব সময় সে চুপচাপ থাকত, প্রয়োজন ছাড়া বেশি কথা বলতো না। ওইদিকে ভোলা ছিল একেবারে তার বিপরীত, ফুর্তিবাজ, চনমনে আর বড়ই চঞ্চল প্রকৃতির ছিল ভোলা। কিন্তু সময় কখনো থেমে থাকে না। এইভাবেই কাটলো আরো বছর 3। নিধিরাম রায়ের দুই ছেলের বয়স তখন 7 বছরে পড়ল। তখন নিধিরাম ঠিক করল যে তার দুই ছেলেকে একজন ভালো কবিরাজ দেখাবে। পাশেরই গ্রাম বরাহনগর, সেখানে একজন পণ্ডিত এবং নাম করা ভালো কবিরাজের সন্ধান পেয়ে
নিধিরাম তৎক্ষণাৎ তার ছোট ছেলে পেলাকে নিয়ে সেখানে পৌঁছে গেল। কবিরাজ নিধিরামের মুখে সমস্ত বিবরণ শোনার পর তার নিজস্ব অভিজ্ঞতা থেকে আর জ্ঞান থেকে কয়েকটি কথা বললেন। দেখুন নিধিরাম বাবু, আপনার ছেলে আমিষ জাতীয় খাবার মন থেকে গ্রহণ করতে পারছে না। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত দেখা যায় আমিষ জাতীয় খাবারের থেকে নিরামিষ খাবার খাওয়া ঢের ভালো। আপনি ওকে নিরামিষ খাবারই খাওয়ান, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, কখনোই ওকে মাছ, মাংস বা এই জাতীয় কোনো খাবার জোর করে খাওয়াতে যাবেন না। কারণ যেসব মানুষ ছোটবেলা থেকেই এসব খেতে পছন্দ করে না, তারা যদি প্রাপ্ত বয়সে গিয়ে এই ধরনের খাবার খেয়ে নেয় বা কেউ জোর করে খাইয়ে দেয়, তাহলে তাকে তার শরীর নিয়ে অনেক অসুবিধায় পড়তে হবে। দেখুন, আজ পর্যন্ত এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে কেউ আসেনি। তবে কবিরাজি মহলের শোনা কথা আর কিছু বইপত্র ঘেটে ব্যাপারগুলো আমি জানতে পেরেছি। আমার আশঙ্কায় যদি সত্যি হয় তাহলে তাহলে কি কি কবিরাজ মশাই? তাহলে আমি যা বললাম সেটা মেনে চলাই আপনার পক্ষে ভালো, নচেত সমস্যায় আপনাকেই পড়তে হবে। কবিরাজ মশাই, কি ধরনের সমস্যা হইতে পারে একটু খুইলা কইবেন আমারে? আমার যে ভারী চিন্তা হইতেছে। ওই ধরেন অ্যালার্জি বা চুলকানি, গায়ে ফোঁড়ার মতন এসব কিছুর আবির্ভাব হতে পারে। তবে আরো অনেক কিছুই হতে পারে। আপনি বেশি চিন্তা করবেন না। আপনার ছেলে যা খেতে ভালোবাসে ওকে তাই দেবেন। আর আমার মনে হয় ও নিজে থেকে কখনোই আমিষ জাতীয় খাবার খেতে চাইবে না। এই ঘটনার পর কেটে গেল আরো বছর 10। তখন নিধিরামের 2 ছেলে 18 পা দেবে। নিধিরামের তখন বয়স হয়েছে। তার 2 ছেলেও যথেষ্ট সাহায্য করে তাকে নিজেদের চাষবাসের কাজে। এতদিনে কোনো প্রকারে কোনো সমস্যা হয়নি। কিন্তু সেই বছরই চৈত্র মাসে ওই চড়ক পুজোর ঠিক কিছুদিন আগে এক সন্ধেবেলায় পেলারামের জীবনে একটা আমূল পরিবর্তন এলো, যেটা তার নিজের জীবনের সঙ্গে আরো কয়েকটি জীবনকে তিলে তিলে নষ্ট করে দিল। এই বলে দাদু একটু থামল। তার মুখ আরো গম্ভীর হয়ে উঠেছে ততক্ষণে। আমি বললাম, কি হলো দাদু এরপর? দাদু আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলেন, পেলারাম নিরামিষাশী হওয়ায় ছেলেবেলা থেকেই তার সমবয়সী গ্রামের ছেলেরা তাকে নানানভাবে রাগাত, কটু কথা বলে তাকে মানসিক অত্যাচার করত। মজা করে পেলাকে ঘিরে ধরে তার মাথায় চাটি বসানো, তারপর ওই জোর করে চেপে ধরে ধুতি খুলে দেওয়া, নদীর ঘাটে ঘাড় ধরে কাদায় নাকানি চুবানি খাওয়ানো, এসবই সহ্য করত পেলা। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। সেদিন ওই সীমাটাই অতিক্রম করেছিল পেলা, আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আসলে বয়স তো দিন দিন বাড়ছে, তার সঙ্গে শরীরটাও। নিরামিষ খাবার খেলেও 17 বছর বয়সী পেলার শরীরে ছিল ভীষণ অদম্য জোর। তখন গাঁয়ের ছেলেরা ওর গায়ে হাত দিয়ে আর রাগাতে পারত না বটে, কিন্তু দূর থেকে নানান ধরনের কটু কথা বলে উত্তেজিত করার চেষ্টা করত পেলারামকে। সেবার পেলারাম নীল পুজোয় অংশগ্রহণ করেছিল। সে পুজোয় 3 দিন একেবারে নির্জলা উপোস থাকতে হয়। পেলারাম ছিল শিবের ভারী ভক্ত, তাই প্রতি বছরই বাবার পুজো করতে একেবারেই ভুলত না পেলা।
সেদিন সন্ধ্যের দিকটায় পেলারাম নদীর ঘাট থেকে স্নান সেরে গ্রামের শিব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল। নদীর ঘাটের পাশেই ফাঁকা জায়গায় গ্রামেরই তার সমবয়সী কয়েকজন ছেলে ছোকরা দাঁড়িয়েছিল। তাকে উত্তেজিত করার জন্য পেলারাম যখন তাদের পাশ কাটিয়ে যাচ্ছিল, তখন ওই ছেলেদের দল নানান ধরনের কটু কথা বলা শুরু করল। ছেলে নামে কলঙ্ক ব্যাটা ছেলে একটা, এবারেও সুযোগ নেমেছে। আবার ছেলেই পর্যায়ে পড়ে নাকি? পেলা কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। তখন ওই ছেলেদের দল থেকে একজন চেঁচিয়ে বলে ওঠে, কিরে পেলা, মুখ নিচু করে আর কতদিন পালাবি বল? যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে আসিস, কাঁচা মাংস দেবো, খেয়ে দেখাস, তবে বুঝবো তুই এক বাপের বেটা। এই ধরনের কথাবার্তা বলে গ্রামের ছেলেরা ভারী আনন্দ পেত বরাবর। কিন্তু ওদের বলা এই কথাটা পেলারামের গায়ে সেদিন ভীষণভাবে বেঁধে গেল। পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে সে আবার পেছন দিকে ঘুরে এসে ছেলেদের দলের সামনে দাঁড়ালো। তারপর বলল, কে কইল এই কথাটা, কে কইল? ছেলেরা একে অপরের মুখ পানে চাওয়াচাওয়ি করতে লাগলো। পেলা আবার বলল, কে কইল ক, কথাটা কে কইল ক? ছেলেদের দল থেকে রতন নামে একজন এগিয়ে এসে বলল, আমি কইছি। কেন কেন, গায়ে লাগলো বুঝি? তবে গায়ে লাগলে আমাকে কিছু করার নাই। হাতে ঘা লাগলে 2 মিনিটের জন্য প্রমাণ করে দেখা। কথা দিছি, তুই আমাকে শর্ত পূরণ করতে পারলে আর কোনোদিন কেউ তোর কিছু কইব না। পেলার মনের ভেতরে একটা রাগের অগ্নিকুণ্ড তখন বারবার দলা পাকিয়ে একটা দাবানল ঘটানোর প্রচেষ্টা করছে। যদিও সে চট করে রেগে যায় না কখনো, তবুও বাপের বেটা প্রমাণ করার কথাটা শুনে তার মাথায় রাগ চেপে যায়। রাগের বশে সে ওই ছেলেদের কথার ফাঁদে পা দেয়। সেদিন ঠিক হয় যে বৈশাখ মাসের 2 তারিখে সন্ধ্যাবেলায় এই নদীর ঘাটের কাছে পেলারাম ওদের সামনে অগ্নি পরীক্ষা দেবে। কিন্তু এই কথাটা পেলারাম তার দাদা বা বাবা কাউকেই জানালো না। ক্রমেই পুজো পেরিয়ে উপস্থিত হলো সেই ভয়ঙ্কর দিন। শুধু মজা পাওয়ার উদ্দেশ্যে সেদিন ওই ছেলে ছোকরার দল যে কিভাবে পেলারামের জীবনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল তা তারা তখনও টের পায়নি। সন্ধ্যার অন্ধকারে পেলারাম এসে পৌঁছল ওই নদীর ঘাটের কাছে। চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে, আর ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে দূর থেকে ভেসে আসছে শিয়ালের একটা ক্ষীণ আর্তনাদ। মজা নেওয়ার চরম উল্লাসে আর কৌতূহলে গ্রামের ছেলেদের দল আগে থেকেই এসে উপস্থিত হয়েছিল নদীর ঘাটে। নদীর ঘাটের ওপর ডাঙায় তুলে রাখা একটা কাঠের নৌকোর ওপর বসে তারা আড্ডা দিচ্ছিল। তখন ওই জায়গাটাই গ্রামের ছেলে ছোকরাদের আড্ডার একটা প্রধান স্থল। তার উপর এখন স্কুল ছুটি, পড়ার কোনো চাপ নেই। গ্রামের বেশিরভাগ ছেলেরাই অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেয়। যদিও বা 2-4টে ছেলে পড়াশোনা চালিয়ে যায়, তবুও ওই বখাটে ছেলেদের পাল্লায় পড়ে ধীরে ধীরে তারাও নষ্ট হয়ে যায়। পেলারাম যখন নৌকোটার কাছে পৌঁছল, তখন সকলে তার দিকে চেয়ে চুপ মেরে বসে আছে। ওরা ভেবেছিল পেলারাম বুঝি আজও আসবে না, কিন্তু ওদের ধারণাটা মিথ্যে প্রমাণ করে পেলারাম সেদিন এলো। ছেলেদের দলের মধ্যে থেকে রতন সামনে এগিয়ে এসে উঠে দাঁড়ালো। একরকম বলতে গেলে সেই ওদের দলের সর্দার।
পেলারামের মুখোমুখি দাঁড়িয়ে রতন বলল, ও তুই আইসিস? আমরা তো ভাবছিলাম ভয়ে তুই আইবি না। ঠিক আছে, ল তোরা যেটা দিতাছি এটা খায়া একবার আমাকে দেখা তো, আমাকে দেখা যে তুই তোর এক বাবারই পোলা। রতন দলের ছেলেদের দিকে তাকিয়ে ইশারা করল। ওদের ভেতর থেকে একজন প্লাস্টিকে মোড়ানো কিছু একটা সঙ্গে করে একটা মাটির হাঁড়ি হাতে করে এনে রতনের পাশে দাঁড়ালো। রতন বলল, এই এই হাড়ির মধ্যে মুরগির কাঁচা রক্ত আছে, আর ওই প্লাস্টিকটার ভেতরে কাঁচা মুরগির মাংস আছে। ওই মাংসটা এই রক্তে চুবাইয়া তোকে সম্পূর্ণটা খাইতে হবে। ক পারবি? পারবি? না পারলে সারা দে, সাইরা দে, না পারলে সাইরা দে, কোনো অসুবিধা নাই। দাঁতে দাঁত ঘষতে ঘষতে পেলারাম কোনো কথা না বলে ছেলেটির হাত থেকে ওই প্লাস্টিক আর মাটির হাঁড়িটা নিজের হাতে ছিনিয়ে নেয়। তারপর মাংসের টুকরোটা ভেতর থেকে বের করে মাটির হাঁড়িতে রাখা কাঁচা লাল রক্তে চুবিয়ে চোখ মুখের একটা বীভৎস ভঙ্গিমার সাথে দম বন্ধ করে পেলারাম মাংসটা রক্তে চুবিয়ে চুবিয়ে খেতে আরম্ভ করে। ওইভাবে তাকে খেতে দেখে দলের ছেলেরা প্রথমে হাসাহাসি করছিল, কিন্তু ধীরে ধীরে তারা যখন দেখল পেলারাম মাংসের টুকরোটা ক্রোধের সাথে বারবার রক্তে চুবিয়ে এক অদ্ভুত মুখভঙ্গিতে সেটা খেয়ে শেষ করে ফেলছে, তখন দলের সব ছেলেরাই চুপচাপ থমকে গিয়ে পেলারামের মুখ পানে এক দৃষ্টে চেয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই পেলারাম মাংসের টুকরোটা শেষ করে সকলকে অবাক করে দিয়ে মাটির হাঁড়িতে মুখ ঠেকিয়ে এক চুমুকে বাদ বাকি রক্তটুকু গিলে খেয়ে ফেলে সেটা রতনের পায়ের কাছে সজোরে ছুঁড়ে মুখ মুছতে মুছতে সেখান থেকে প্রস্থান করল। ব্যাপারটা দেখে সকলে একেবারে কারোর মুখ দিয়ে আর কোনো টু শব্দটি বের হলো না। সেদিন রাতে পেলা নিজের বাড়ি গিয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাতে কোনো সমস্যা হলো না। বিপত্তিটা ঘটতে শুরু করলো পরদিন দুপুর থেকে। ভোলা আর পেলা দুই ভাই তখন মাঠের কাজে ব্যস্ত। বাড়ি আসার সময় প্রায় হয়েই এসেছে। এমন সময় হঠাৎ পেলার সারা শরীরের ভেতর যেন অসহ্য একটা গরম তাপ অনুভব করে সে। যদিও গরমকাল, তবুও মাঠে বেশ হাওয়া বইছে। তা সত্ত্বেও দর দর করে ঘামছে পেলা। এক সময় তার অস্বাভাবিক রকমের হাঁপানি শুরু হয়। ভোলা ভাবল ভাইয়ের বুঝি শরীর খারাপ করেছে, তাই সে মাঠের কাজ বন্ধ করে ভাইকে নিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে। ওদের বাবা নিধিরাম তখন বাড়ির গরুগুলোকে নিয়ে চড়াতে গেছে ওই নদীর ধারে। তার ফিরতে হয়তো এখনো বেশ কিছুটা সময় লাগবে। ভোলা কি করবে কিছু বুঝতে না পেরে তার ভাইকে ঘরের বিছানায় শুইয়ে রেখে তৎক্ষণাৎ ছুটে গেল পাশের গ্রামে ওই কবিরাজকে ডাকতে। পেলা ঘরের বিছানায় শুয়ে এক অসহ্য তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তখন তার সারা শরীরের সমস্ত জায়গায় লাল লাল ছোপ ছোপ এক ধরনের দাগ দেখা দিচ্ছে।
ক্রমশই সেই দাগ ফুলে ফুলে উঠছে সর্বাঙ্গে। দেখে মনে হয় যেন তার সমগ্র শরীরটা একেবারে ঝলসে গেছে। ফুসকা পড়ার মতন বড় বড় গোটা বেরিয়ে আসছে তার হাত, পা, মুখ আর সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ থেকে। পেলা বিছানা আঁকড়ে ধরে কেবলই ছটফট করেই চলল। তার শরীর থেকে নির্গত ঘামে ভিজে উঠল বিছানার চাদরটা। তারপর ধীরে ধীরে এক সময় সে নিস্তেজ হয়ে কেবল শুয়ে রইল বিছানার ওপর। তার শরীরটা আর নড়াচড়া করছে না। ঘণ্টা খানেকের মধ্যেই ভোলা সেই কবিরাজ মশাইকে সঙ্গে করে হাজির হলো বাড়িতে। ঘরে ঢুকে ভোলা দেখল তার ভাই তখনও দিব্যি আরামে ঘুমোচ্ছে। এই বেলা বেলা, এই বেলা, আরে ওঠ রে বেলা, এই বেলা, আরে ওঠ, কবিরাজ মশাই এসেছে, ওঠ। এসে ডাকাডাকি করতেই ধড়মড় করে বিছানার ওপর উঠে বসল পেলা। পেলার কি হয়েছিল জিজ্ঞেস করাতে সে যেন খানিকটা হতভম্বের মতোই তার দাদার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর নিজের সারা শরীরে হাত বোলাতে বোলাতে সে বলল, কি জানি কি জানি, আমার তো মনে হইতেছিল আমার শরীরে কেমন যেন একটা অসহ্য অসহ্য গরম লাগছে, আর চুলকানিতে ফেটে যাচ্ছে সারা শরীর। এখন তো দেখছি সব ঠিক আছে। পেলার কথাটা শুনে কবিরাজ মশায়ের কপালে একটা ভাঁজ পড়ল। ইশারায় তিনি ভোলাকে বাইরে ডাকলেন। তারপর বললেন, কি ব্যাপার বলো তো বাবা ভোলা, তোমরা কি ওকে এর মধ্যে কখনো কোনো আমিষ জাতীয় খাবার খেতে দিয়েছিলে, বা ও নিজে থেকে খেয়েছে? ভোলা চিন্তিত মুখে ঘাড় নেড়ে উত্তর দিল, কই না তো। কবিরাজ মশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তারপর বললেন, একটু দেখে শুনে রেখো বাবা ছেলেটাকে, বেগতিক দেখলে আমায় খবর করো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার আশঙ্কা যেন সত্য না হয়। কবিরাজ মশাই চলে গেলেন। কিছুক্ষণ পর নিধিরাম বাড়িতে এলো। তারপর ভোলা সমস্ত ব্যাপারটা তাকে খুলে বলল। কিন্তু তখন পেলার শরীর একেবারেই সুস্থ। রোগের বিন্দু মাত্র আভাস তার মধ্যে আর দেখা যায় না। ভোলা আর তার বাবা নিধিরাম ভাবলেন যে বোধহয় মাঠে কাজ করতে করতে কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়েছিল, যে কারণে পেলা ওই রকম আচরণ করছিল। কিন্তু পরদিন সকালে ঘটে গেল আরও একটা কাণ্ড। সকালে ঘুম থেকে উঠে ভোলা প্রতিদিনের মতোই গরুগুলোকে খেতে দিয়ে মুরগির খোয়ারের দরজা খুলে মুরগিগুলোকে ছেড়ে দেয়। সেদিনও ভোলা যথারীতি গরুকে খড় খেতে দিয়ে মুরগির খোয়ারের দরজা খুলতে গেল। কিন্তু দরজা খুলে ভেতরে তাকাতেই তার শরীর দিয়ে একটা শিহরণ বয়ে যায়। ভোলা দেখে খোয়ারের ভেতরে একটাও মুরগি নেই। সেখানে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো ছন্ন ছাড়া মুরগির পালক আর কাঁচা রক্তের চাপ চাপ দাগ। ব্যাপারটা দেখেই ভোলা চিৎকার করে তার বাবাকে ডাকলো, বাবা! নিধিরাম বাবু ছুটে এলেন ছেলের চিৎকার শুনে। এসেই ব্যাপারটা দেখে তার চক্ষু তখন চড়ক গাছ। তিনি বললেন, রাতেই তো ঘরের দরজাটা ভালো করে আটকে দিয়েছিলাম, তাহলে মুরগিগুলা এইরকম দশা কিভাবে হইল? কই কই দেখি দেখি দেখি, কই কোথাও তো ভাঙা চোরা নাই দেখতেছি। শেয়ালে আইসাসে খায়া যাইবে এইরকমও তো উপায় নাই। তাহলে তাহলে মুরগিগুলার এইরকম দশা করলো কেডায়?
একটা অদ্ভুত চিন্তা পেয়ে বসলো ভোলা আর তার বাবাকে। কিন্তু ওদিকে পেলাকে দেখে বোঝা যায় যে তখন সে স্বাভাবিক। তবে এত কিছু কাণ্ড ঘটে যাওয়ার পরেও পেলার মুখের কোনো বিকার নেই, যেন সে জানেই না যে বাড়িতে ঠিক কি ঘটে গেছে। দিন যত এগোতে লাগলো এই ধরনের উদ্ভট ব্যাপারগুলোর মাত্রা যেন দিন দিন আরো বেড়েই চলল। দিন দুয়েক কাটতে না কাটতেই একদিন সন্ধ্যের দিকে একটা পচা গলা কিছুর দুর্গন্ধ ভোলার নাকে এসে ঠেকল। সে গন্ধ এতটাই উদ্ভট যে নাকের ভেতরে সে গন্ধ প্রবেশ করে একেবারে পেট গুলিয়ে বমি বের হয়ে আসার জোগাড় হয়। গন্ধের উৎস সন্ধান করতে করতে একটা হ্যারিকেনের আলো নিয়ে ভোলা বাড়ির চারিদিকে ভালো করে খুঁটিয়ে দেখতে শুরু করলো। তারপর এক সময় ঘরের পেছনে একটা অশ্বত্থ গাছের নিচে আসতেই গন্ধের উৎসটা তার চোখে পড়ে। একটু কাছে এগিয়ে যেতেই ভোলা দেখতে পায় অশ্বত্থ গাছের গোড়ায় একটা কুকুরের মরা পচা গলা মৃতদেহ পড়ে আছে। তার পেট থেকে কে যেন নাড়ি ভুঁড়িগুলোকে টেনে খুলে বাইরে বের করে ফেলেছে। কুকুরটির দেহর মধ্যে বাসা বেঁধেছে সহস্র কোটি ক্ষুদ্র ক্ষুদ্র পোকা। বীভৎস পচা দুর্গন্ধে ভোলা নাক চেপে ধরে কোনো মতে আবার ছুটে বাড়ির ভেতর প্রবেশ করল। উঠোনে ঢুকতেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা নিরন্তর বমির স্রোত। ভোলার বাবা তখন গাঁয়েরই এক কীর্তনের দলে নাম লিখিয়েছেন। মাঝে মধ্যেই সন্ধ্যাবেলায় নাম গান করতে তিনি বেরিয়ে পড়েন। সেদিনও ফিরতে তার বেশ রাত হল। তিনি বাড়ি ফিরতেই ভোলা সমস্ত ঘটনাটা তার বাবাকে খুলে বলল। তারপর দুজনেই দুটো মশাল জ্বালিয়ে ঘরের পেছনে গিয়ে কুকুরের মৃতদেহটাকে মাটি খুঁড়ে গর্তে পুঁতে দিয়ে আবার ঘরে প্রবেশ করে। তখন রাত প্রায় 10টা বাজে। ঘরে পেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইদানিং যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে তা দেখে এবার সত্যি সত্যি ভারী চিন্তায় পড়লেন নিধিরাম বাবু। ছেলের চিন্তায় আরো বেশ কিছুক্ষণ সময় কাটতেই নিধিরাম বাবু ঠিক করলেন যে তাকে খুঁজতে বেরোবে। কিন্তু এমন সময় হঠাৎ করেই পেলারাম কোথা থেকে যেন উদয় হয়ে এসে ঘরে প্রবেশ করল। তার মাথার চুল তখন উস্কো খুস্কো, শরীরের পোশাকে মাটি আর গাছের শুকনো পাতা লেগে রয়েছে। কেমন যেন উন্মাদের মতন লাগছে তাকে দেখতে। নিধিরাম বাবু এগিয়ে গিয়ে পেলাকে জিজ্ঞেস করলেন, কি রে বাবা, কি হয়েছে তোর? কত শরীর টরীর খারাপ নাকি? বাবার কথার প্রত্যুত্তরে পেলা অদ্ভুত একটা হাসির সাথে তার দিকে চাইল। তারপর কোনো প্রকার কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে না করে সে ঘরে ঢুকে যায়। ভোলা আর নিধিরাম বাবু একে অপরের মুখ পানে চাওয়াচাওয়ি করলেন। তারপর ঠিক করলেন আগামীকাল সকাল হতেই পেলাকে আবার কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে। ছোটবেলা থেকেই পেলা একা একা ঘুমোতে ভালোবাসে। তাই একটা ঘরে ভোলা আর তার বাবা থাকে, আর অন্য একটা ঘরে থাকে পেলা। পরদিন সকালে ঘুম থেকে উঠে পেলাকে আবার খুঁজে পাওয়া যায় না। ছেলের এইরূপ ব্যবহার নিধিরামের কাছে মোটেই সুবিধের মনে হচ্ছে না।
তাই সে তড়ি ঘড়ি ভোলাকে সঙ্গে করে নিয়ে ছুট দিল পাশের গাঁয়ের কবিরাজ মশাইয়ের কাছে। তারপর কবিরাজ মশাইয়ের সাথে সলা পরামর্শ করতে কবিরাজ মশাই আবার হাড় হিম করা কিছু তথ্য দিয়ে নিধিরাম বাবু এবং ভোলাকে আরো চিন্তার মধ্যে ফেলে দিলেন। কবিরাজ মশাই বললেন, দেখুন, আমি যতদূর জানি বা শুনেছি তার উপরে কথাগুলো আপনাকে বলছি। প্যালা নামের যে রোগটা হয়েছে, এ রোগটা বড় জটিল। অবশ্য সাবধানতা অবলম্বন করলে এ রোগ মোটেই কোনো রোগ নয়। তবে অসাবধানতায় এই রোগ ভয়ানক আর মারাত্মক পরিস্থিতির চরম সীমায় পৌঁছে যেতে পারে। ভয়ে ভয়ে নিধিরাম রায় কবিরাজের মুখ পানে চেয়ে কেবল বসে আছে। কবিরাজ মশাই বলে চললেন, কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা গেছে, মানুষ জন্মাবার পরে তার শরীরের রক্তকণিকা কোনো কারণে ঠিক মানুষের মতো না হয়ে কিছু শতাংশ কোনো বন্য প্রাণীর মতো হয়ে থাকে। তবে সচরাচর এমনটা হয় না। মায়ের গর্ভে কোনো সমস্যা থাকলে লক্ষ কোটিতে একটি সন্তান হয়তো এমন জন্ম হয়। যদি আপনার বাড়িতে বিগত কয়েকদিন ধরে ঘটে যাওয়া এসব ঘটনাগুলোর পেছনে আপনার ছেলের হাত থাকে, তাহলে বুঝতে হবে যে কোনোভাবেই হোক সে বিগত কয়েকদিন আগেই হয়তো কোনোভাবে কোনো প্রাণীর মাংস খেয়েছে, আর তাতেই তার শরীরের ভেতরে জানোয়ারটা জেগে উঠেছে। আমার সামান্য জ্ঞান থেকে সংক্ষেপে আপনাকে বুঝিয়ে বলছি, জানি না কতটা বুঝবেন। এরকমই একটি রোগের ব্যাপারে আমি বইতে পড়েছিলাম। একজন মানুষের শরীরে মানুষের রক্তকণিকার সঙ্গে এক ধরনের আফ্রিকান ব্যাঙ, যার বৈজ্ঞানিক নাম হল হোল্টাস লিফ্রিকান, এই প্রজাতির ব্যাঙের সাদৃশ্য পাওয়া গেছিল। এই ধরনের ব্যাঙ আমাদের ভারতবর্ষে অত্যন্ত বিরল। এদের শরীরে কোনো বিষ নেই, কিন্তু এদের শরীরে দুই ধরনের রক্ত প্রবাহিত হয়। এক ধরনের রক্ত প্রচণ্ড গরম, আর আরেক ধরনের রক্তটি হয় প্রচণ্ড ঠান্ডা। শরীরের গঠন কালো এবং চিটচিটে স্বভাবের হয়। তবে এর মূল বৈশিষ্ট্য হল এই জাতীয় ব্যাঙ অন্য ব্যাঙের তুলনায় 100 গুণ বেশি খাবার খেতে পারে, আর সেই খাবার মাত্র 30 মিনিটের মধ্যেই তারা পেটের মধ্যে পচিয়ে ফেলতে পারে। সাধারণ মানুষের একদিনের খাবার সে একবারেই খেয়ে নেয়। এই ধরনের স্বভাব একটি মানুষের শরীরে একবার খুঁজে পাওয়া গেছিল। তার পরীক্ষা করে দেখা গেছে যে তার শরীরের রক্তটা অনেকটা ওই ব্যাঙের রক্তের মতন মিলে যাচ্ছে। সে মানুষটা দিন দিন আরো বেশি হিংস্র হয়ে উঠছিল। প্রতিদিন 5 থেকে 6 কেজি মাংস খাওয়ার পরেও তার শরীরের খিদে কিছুতেই মিটত না, যে কারণে ওই দেশের সরকার অবশেষে মানুষটিকে হত্যা করতে বাধ্য হয়। এই আশঙ্কাটা আজ থেকে 17 বছর আগে আমার মনের মধ্যে একবার জেগে উঠেছিল। এখন মনে হচ্ছে আমার আশঙ্কাটাই বোধহয় সত্য। আর যদি এটাই সত্য হয়, সত্যি আপনার ছেলের সঙ্গে হয়ে থাকি, তাহলে দিন দিন সে আরো বেশি হিংস্র হয়ে উঠবে। কাঁদো কাঁদো গলায় নিধিরাম রায় বললেন, তাহলে 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 কবিরাজ মশাই, এখন উপায় কি? কবিরাজ বললেন, এই রোগের চিকিৎসা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। যদি সম্ভব হয় আপনি এক্ষুনি ছেলেকে নিয়ে দেশের বাইরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যান। এর চিকিৎসা বর্তমানে আমাদের দেশে নেই, তবে আমি আপনাকে কিছু জড়িবুটি দিচ্ছি, এগুলো ঘুমের জন্য ভালো কাজ করবে। এটা আপনার ছেলেকে জলে গুলিয়ে খাইয়ে দিন, দেখবেন ও অঘরে ঘুমোবে। বর্তমানে একমাত্র এইভাবেই তাকে শান্ত রাখা যাবে। কবিরাজের কথা শুনে নিধিরাম রায়ের মাথার মধ্যে যেন বাজ পড়ল। ছেলেকে বাঁচাতে সে কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। বিষণ্ণ আর ভারাক্রান্ত মনে সেদিন নিধিরাম তার বড় ছেলে ভোলার সঙ্গে
কোনো মতে বাড়ি ফিরে এলো। তারা যখন বাড়িতে পৌঁছেছে তখন দুপুর গড়িয়ে বেলা অনেকটাই পড়ে গেছে। সেদিন বাড়িতে এসেও পেলাকে খুঁজে পাওয়া গেল না। ক্রমেই দিন গড়িয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো। সন্ধ্যা গাঢ় হতেও যখন পেলার আসার কোনো নাম নেই, তখন বাধ্য হয়েই পেলাকে খোঁজার জন্য ভোলা আর তার বাবাকে বেরিয়ে পড়তে হয় বাড়ি থেকে। আকাশে পূর্ণিমার গোলাকার চাঁদটা তখন চকচক করে ধরিত্রীর বুকে আলো ছড়িয়ে দিয়েছে। আশেপাশের প্রকৃতি বেশ ভালোভাবেই সেই আলোতে দৃশ্যমান হয়। এইরকম অজপাড়াগা অঞ্চলে সন্ধে 7টা বাজলেই রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে যায়। থমথমে সেই গ্রামের পথ দিয়ে তখন নিধিরাম আর তার বড় ছেলে ভোলা পেলাকে খুঁজতে হন্তদন্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে এক সময় তারা নদীর ঘাটের কাছে এসে উপস্থিত হয়। নদীর ধার দিয়ে একটা কাঁচা মাটির পথ চলে গেছে সামনের খোলা মাঠের চাষের জমিগুলোর দিকে। সেই দিকে যাওয়ার পথে নদীর অপর প্রান্তে বাঁ দিকে একটা ঘন জঙ্গল পড়ে। ভোলা আর নিধিরাম জঙ্গলটার কাছে আসতে কেমন একটা শব্দে হঠাৎ থমকে দাঁড়ায়। শব্দটা আসছে জঙ্গলের ভেতরে একটা ঝোপের কাছ থেকে। নিঃশব্দে অতি সন্তর্পণে ওরা দুজনেই ধীরে ধীরে এগিয়ে যায় ঝোপটার কাছে। তারপর একটু তফাতে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওরা সামনে যে দৃশ্যটা দেখতে পায়, সেটা দেখা মাত্র সেখান থেকে পালানোর ক্ষমতা তারা ততক্ষণে হারিয়ে ফেলেছে। তাদের শরীর যেন অসাড় হয়ে এসেছে পাথরের মতো। গাছের গুড়ির পেছনে ঠায় দাঁড়িয়ে ওরা দেখে চলেছে সামনের সেই পৈশাচিক দৃশ্য। সামনের ঝোপটার ঠিক ওই পারে গাছের ডালপালার ফাঁক দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ঝোপটার থেকে হাত দুয়েক তফাতে। আর সেই আলোতে স্পষ্ট দেখা যায় পেলারাম উবু হয়ে বসে মাটিতে শুয়ে থাকা একজন মানুষের পেট চিড়ে ভেতর থেকে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর সেই সঙ্গে মানুষটার শরীরের গরম তাজা লাল রক্ত পরম তৃপ্তির সঙ্গে চাটছে। একটু ভালো করে দেখতেই বোঝা গেল মাটিতে পড়ে থাকা সেই মানুষটি আর কেউ নয়, সে হলো এই গ্রামেরই ছেলে রতন। নিজের ছেলেকে ওইভাবে একটা জ্যান্ত মানুষের শরীর খেতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না নিধিরাম রায়। জ্ঞান হারিয়ে তিনি লুটিয়ে পড়লেন ভোলার কাঁধের ওপর। ভোলা তার বাবাকে নিয়ে কিভাবে যে সেদিন ওই স্থান থেকে আবার বাড়ি ফিরে এসেছিল তা চিন্তা করলেও শরীরের রোম দাঁড়িয়ে যায়। অনেক রাতে সেদিন পেলা আবার বাড়ি ফিরে এলো। ততক্ষণে নিধিরামের জ্ঞান ফিরেছে। নিধিরাম আর ভোলা চালাকি করে পেলার ঘরের জলের কুঁজোয় সেই কবিরাজের দেওয়া জড়িবুটি ওষুধ আগে থেকেই মিশিয়ে রেখেছিল। রাতে জল খেয়ে ঘুমোনোর পেলার বহুদিনের পুরনো অভ্যেস। সেই রাতে পেলা যখন বাড়ি ফিরেছে তখন তার সারা শরীর জলে ভেজা ছিল। সম্ভবত নদীর ঘাটে গিয়ে স্নান সেরে সে বাড়ি ফিরেছে সেদিন। সোজা নিজের ঘরে প্রবেশ করে শরীরের জামা, পরনের ধুতি সমস্ত কিছু ছেড়ে
উঁজো থেকে কয়েক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে নিয়ে পেলারাম বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়ল। তারপর নিধিরাম আর ভোলা ঘরে প্রবেশ করে ভোলার শরীরটা বিছানার সঙ্গে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর বাইরে বেরিয়ে দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। পেলারামের চিন্তায় সেই রাতে আর কেউ ঘুমোতে পারল না। কবিরাজের দেওয়া সেই ওষুধের দৌলতে পরদিন সারাদিনেও পেলারামের ঘুম ভাঙল না। তাই সারাদিন ব্যাপী নিধিরামবাবু ছেলের চিন্তায় পাগলের মতন বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভালো ডাক্তারের সন্ধান করতে লাগলেন। কারণ গ্রামের লোকের মানুষদের কানে ব্যাপারটা পৌঁছলে তাদের নিজেদেরই সমস্যায় পড়তে হবে। ওইদিকে রতনের মৃতদেহ উদ্ধারের পর থেকে গোটা গ্রামে একটা হই হই রই রই কাণ্ড বেঁধে গেছে। ওদিকে দিনের শেষে কোনো সুরাহা খুঁজে না পেয়ে এক রাশ কষ্ট বুকে চেপে ধরে আবার নিধিরাম রায় বাড়িতে ফিরে এলেন। ভোলা আর তার বাবার পেলার চিন্তায় ততদিনে নাওয়া খাওয়া একেবারে ডগে উঠে গেছে। কি করবে কেউ কিচ্ছু ভেবে পাচ্ছে না। সেদিন রাতে আবার শুরু হলো বাড়ির ভেতর এক ভয়ানক তাণ্ডব। বন্ধ ঘরের ভেতর থেকে বিছানায় শয্যাশায়ী পেলারাম যখন জাগল তখন সে উন্মাদের মতন চিৎকার শুরু করলো। রাত প্রায় 12:30 পর্যন্ত চলল পেলারামের সেই ভয়াবহ তাণ্ডব। কিন্তু তবুও ভোলা বা তার বাবা কেউই দরজা খুলে তার হাতের বাঁধন আলগা করতে সাহস পেল না। রাত গভীরের সাথে সাথে পেলারামের ছটফটানিও ক্রমেই নিস্তেজ হয়ে পড়ল। পরদিন সকালে দরজা খুলে দেখা গেল পেলারাম আবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেদিন বেশ বেলাতেই পেলারামের ঘুম আবার ভাঙল। তবে তখন তার মধ্যে আর সেই উন্মাদনা নেই। একেবারে শান্ত হয়ে গেছে ছেলেটা। হয়তো কবিরাজ মশায়ের ওষুধের দৌলতে তার দীর্ঘ অনেকটা সময়ের ঘুমের কারণেই শরীরটা ঠান্ডা হয়েছে। তখন ভোলা গরুকে খাবার দেওয়ার জন্য বাইরের উঠোনে বসে খড় কাটছিল। এমন সময় নিধিরাম ঘরের দরজাটা খুলে আস্তে করে প্রবেশ করে পেলার ঘরে। শান্ত দৃষ্টিতে পেলা তখন চেয়ে আছে তার বাবার দিকে, যেন এই কয়দিন যাবৎ তার সঙ্গে যে কি হয়েছে সে কিছুই জানে না। তার শুকনো মুখখানা দেখে নিধিরাম জিজ্ঞাসা করলেন, বাবা, শরীর এখন কেমন লাগতেছে রে? পেলা বলল, খুব খুব দুর্বল লাগতেছে বাবা, আমারে কিছু খেতে দাও। ঘরে আপেল এনে রেখেছিল, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কেটে দেবো তো রে, খাবি তুই? খামু বাবা, তাড়াতাড়ি নিয়ে আসো। নিধিরাম পাশের ঘর থেকে দুটো আপেল আর একটা ছুরি নিয়ে পেলারামের বিছানার পাশে এসে বসল। পেলা বলল, আমারে আমারে বাইন্দা রাখলে কেমনে খাবো? খুইলা দাও, হাতের দড়িটা খুইলা দাও, বড় কষ্ট হইতাছে যে আমার। নিধিরামের ভারী কষ্ট হয় ওই অবস্থায় নিজের ছেলেকে দেখে। নিধিরাম একে একে পেলার শরীরের সমস্ত বাঁধন খুলে দেয়। ধীরে ধীরে উঠে বসে পেলা।
তখন সে একেবারেই স্বাভাবিক। তার মধ্যে হিংস্রতার এতটুকু ছাপ মাত্র নেই। পেলারাম নিজে থেকেই উঠে এসে তার মাথাটা নিধিরামের কোলের ওপর রেখে শুল। ছেলে আবার আগের মতন আচরণ করছে দেখে নিধিরাম ভারী খুশি হল। আপেল দুটো সযত্নে চাকু দিয়ে কেটে পেলাকে দেবার জন্য তৈরি করতে লাগলো সে। আপেল কাটতে কাটতে নিধিরাম ভালো করে আরেকবার পেলার মুখে চাইল। ছেলের চোখে তখন ক্লান্তি, বড্ড দুর্বল হয়ে পড়েছে সে। ঠিক এমন সময় অসাবধানতাবশত ধারালো ছুরির একটা পোঁচ নিধিরামের আঙুলের ওপর গিয়ে পড়ল। নিধিরামের আঙুল থেকে টপ টপ করে রক্ত ঝরতে লাগলো। ব্যাপারটা দেখে ঝপ করে উঠে বসল পেলা। নিমেষেই পেলার চোখ দুটো কেমন যেন তুষের আগুনের মতন ধক করে জ্বলে উঠে আবার নিভে গেল। তার চোখে একটা লোভনীয় দৃষ্টি এসে জটলা করল, যেটা নিধিরামের চোখ এড়ালো না। যে ছেলে এতক্ষণ শান্ত হয়ে শুয়েছিল, হঠাৎ করে বাবার হাত থেকে ঝরা তাজা রক্ত তাকে ধীরে ধীরে আবার পশুতে পরিণত করতে লাগলো। নিধিরাম বলল, এ কি বাবা, তুই অমন করতাছিস কেন? পেলারাম কোনো কথা না বলে তার মুখটা একবার হাঁ করে খুলল, আর সঙ্গে সঙ্গে তার জিভ থেকে এক রাশ লালা রস টপ টপ করে মুখ বেয়ে বুকের ওপর ঝরতে লাগলো। নিধিরাম এক লাফে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে দৌড়তে যাবে, এমন সময় একটা প্রকাণ্ড লাফের সাথে পেলারাম তার বাবার কাঁধের ওপর চড়ে বসল। শুরু হলো এক প্রবল ধস্তাধস্তির খেলা। শত চেষ্টা করেও নিধিরাম তার ছেলেকে নিজের ঘাড় থেকে নামাতে পারছে না। এরই মাঝে সুযোগ পেয়ে পেলা সজোরে একটা কামড় বসালো নিধিরামের ঘাড় বরাবর, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে খুবলে মাংস ছিঁড়ে নিল সে। প্রবল যন্ত্রণায় নিধিরাম চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। বাবার চিৎকারের শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে ভোলা ছুটে ঘরে আসে। সেই ভোলা দেখতে পায় তার বাবার পিঠের উপর একের পর এক কামড় বসিয়ে চলেছে পেলা। হঠাৎ চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটতে দেখে হতভম্বের মতন দাঁড়িয়ে থাকে ভোলা, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। পেলা নিধিরামের গলায় সজোরে কামড় বসিয়ে গলার অর্ধেকটা মাংস খোবলে তুলে নিজের মুখে পুরে চিবোচ্ছে। তখন ভয়ঙ্কর ভাবে থর থর করে কেঁপে ওঠে, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে নিধিরামের শরীরটা। ঘরের ভেতর চারিদিকে লেগে রয়েছে নিধিরামের দেহ থেকে বেরিয়ে আসা রক্ত। ভোলা ছুটে গিয়ে রান্নাঘর থেকে একটা ধারালো আঁশ বটি নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। তারপর চিৎকার করে বলল, কি করলি এটা? কি করলি এটা তুই? নিজের বাবাকে এইভাবে মেরে ফেললি? ছি 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 ছি, এইভাবে মেরে ফেললি তুই? একটা অদ্ভুত হাসির সঙ্গে পেলা বলল, কি আবার করে মরে ময়রা রক্ত চুষা চুষা খাইছি। কি স্বাদ রে দাদা, কি স্বাদ! রান্না করা মুরগির মাংস থেকেও এই মানুষের মাংসের একটা আলাদাই স্বাদ রয়েছে রে। ভারী মিষ্টি সে স্বাদ, কসমস করে খাওয়া যায়। খেয়ে বড় তৃপ্তি পেয়েছি। তুই তুই খাবি খাবি তুই খাবি খাবি নাকি? খেয়ে দেখ একবার, খেয়ে দেখ 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 দেখ।
তুইও মজা পাবি, মজা পাবি। ভোলা এক মনে ভাইয়ের মুখ থেকে এসব কথাগুলো তখন শুনছিল, আর মনে মনে ভাবছিল সে বোধহয় স্বপ্ন দেখছে। তার ভাইয়ের শরীরের ভেতর যেন অন্য কারোর বাস। ভোলা আবার চিৎকার করে বলল, তুই ঠিক করিসনি এটা, এর শাস্তি তোকে পেতে হবে। তুই বেঁচে থাকলে হয়তো এইভাবে আরো কত প্রাণ নষ্ট করবি। তোর বেঁচে থাকার অধিকার নেই, তোর অধিকার নেই ভাই, বেঁচে থাকার অধিকার নেই, তোর অধিকার নেই। কথাটা বলতে বলতে ভোলা কেঁদে ফেলে। হঠাৎ করেই পেলা তার কথা বলার ভঙ্গি বদলে করুণ স্বরে বলে ওঠে, আরে আরে তুই ঠিক কইছিস, একদম ঠিক কইছিস। তুই আমারে মাইরালা, মাইরালা আমারে, নয়তো নয়তো তোরে আমি শেষ কইরা দিব। তারপর 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 তোর শরীর থেকে মাংস খুবলায় খুবলায় খাম, সরম সরম আনন্দ পাম, সরম আনন্দ। কিন্তু কিন্তু নিজের নিজের বাপরে, নিজের দাদারে মারতে কষ্ট হইব, কিন্তু কি করুন ক, পেটের খিদা বড় জ্বালা। মাইরালা, মাইরালা আমারে, আমারে মাইরালা। বলেই পেলা ছুটে এগিয়ে আসলো ভোলার কাছে। নিজের অজান্তেই ভোলার হাতের ধারালো আঁশ বটিটা সজোরে গিয়ে আঘাত করল পেলার মাথার ঠিক মাঝ বরাবর। প্রায় ইঞ্চি তিনেক বটিটা মাথার মধ্যে ঢুকে গিয়ে পেলার মুখমণ্ডলকে দুভাগে ভাগ করে দেয়। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে পেলা। আঁশবটির ধারালো কোণটা থেকে টপ টপ করে ঝরে পড়ে কয়েক ফোঁটা রক্ত। তারপর ধপ করে মাটির ওপর লুটিয়ে পড়ে পেলারামের দেহটা। যে ঘরের নিচে ভোলা এতদিন তাদের ছোট্ট সংসারের সাথে বড় হচ্ছিল, সেই ঘরের নিচে নিজের বাবা আর ভাইয়ের পড়ে থাকা মৃতদেহ দেখে যেন বাকরুদ্ধ হয়ে যায় ভোলা। একটা বুক ফাটা কষ্ট গলার ভেতরটায় যেন চেপে ধরে আটকে দিতে চাইছে ভোলার কণ্ঠনালী, অথচ তার চোখের জল যেন শুকিয়ে গেছে। সে চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না। এটুকু বলে দাদু থামল। চায়ের দোকানের ভেতর তখন প্রত্যেকের মুখে কুলুপ আঁটা। থম থম করছে পরিবেশটা। কিছুক্ষণ পর নীরবতা ভঙ্গ করে আমি বললাম, তাহলে এরপর ভোলার কি হলো? দাদু বললেন, ভোলা সেই রাতেই লুকিয়ে নিজের ভাই আর তার পিতার দেহের সৎকার্য করে ওই গ্রাম ছেড়ে চলে যায়। আচ্ছা, এই ঘটনাটার কথা তো নিধিরাম বাবু কাউকে কখনো জানাননি যে তার ছেলে ওই রকম হিংস্র হয়ে উঠেছে। তাহলে আপনি ওদের ব্যাপারে এত কিছু জানলেন কার থেকে? আমার প্রশ্নটা শুনে দাদু আমার দিকে একভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, ওদের ব্যাপারে আমি সমস্ত কিছু জানি, কারণ এই গল্পের সেই হতভাগা ভোলানাথ রায় এতক্ষণ তোমাদের সামনে বসে তার নিজের জীবনেই ঘটে যাওয়া সেই মর্মান্তিক কাহিনীটা শোনাচ্ছিল। কথাটা শুনে আমরা কেউ
আর একটাও কথা বলতে পারলাম না। শুধুমাত্র কেরোসিন বাতির অল্প আলোতে দাদুর চোখটা একবার চিকচিক করে উঠল, সেটা স্পষ্ট দেখলাম। শুনছিলেন নরভক্ষক। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের রোমহর্ষক গল্পগুলি নিয়ে আমি হাজির হই অল ডে সাসপেন্সের গল্পের আড্ডায়। আসছি আবার একটি নতুন রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অল ডে সাসপেন্স।